মামা বাড়ির আবদার, সেদিকে পাই টু পাই সুন্দরভাবে খেয়াল রাখে। মানুষের লাইফ হয়তো এভাবেই পরিবর্তনশীল। একদম নদীর মাঝখানে গিয়ে ওয়াটার কারটা আর স্টার্ট নিচ্ছিল না, প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করছিল, আতঙ্ক কাজ করছিল। এটাই স্বাভাবিক, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সেটা আসলেই আমি জানতাম না, কারণ রান্নাটা যদি বাঙালিয়ান ভাবে হয় তাহলে সব খাবারই শেষ হয়ে গিয়েছে, কারণ এখানে কোনো ওয়াটার কার ছিল না। অনেক সুন্দরভাবে আমরা জার্নিটা এনজয় করতে পারি, ইতালির ভেনিস শহরের মতো। কিন্তু ইতালি গিয়ে ভেনিস শহরে ঘুরতে পারবো কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বাড়ি থেকে ঢাকায় আসার পরে সময়ের অভাবে সেভাবে কোনো লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তাই আজ অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে শুক্রবার, আজকে ভেবেছিলাম আমরা বাইরে প্রচুর ঘোরাঘুরি করব সারাদিন। হঠাৎ করেই জানতে পারি বাসায় গেস্ট আসছে, তাই আর দেরি না করে আমিও চলে গেলাম কিচেনে রান্না বান্নার জন্য, কারণ মেহমান আমি ভীষণ পছন্দ করি। অনেক দিন পর আমার ননদের মেয়ে আমাদের বাসায় বেড়াতে আসছে। মামা বাড়ি মধুর হাড়ি, কথাই আছে। মামা বাড়ি কিন্তু অন্যরকম দাবি, আনন্দ আর ভালো লাগার জায়গা। প্রত্যেকের মামা বাড়িতে যেতে অনেক বেশি পছন্দ করে, আমরাও আমার মামা বাড়িতে যেতে অনেক পছন্দ করি। সেজন্যই হয়তো বলা হয় মামা বাড়ির আবদার। এখন আমি তাড়াহুড়া করে বেগুন ভেজে নিচ্ছি, আর বেগুন ভাজার আগে আমার মুরগি রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। অন্য চুলায় ডিমগুলো সিদ্ধ বসিয়েছিলাম, ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, বাট প্রত্যেকটা ডিম ফেটে গিয়েছে। কেন ফেটে গিয়েছে বুঝতে পারছি না। আমি সবসময় ডিম লবণ দিয়ে সিদ্ধ দিই, তারপরেও দেখলাম ডিমগুলো ফেটে গেল। সাধারণত লবণ দিয়ে ডিম দিলে এভাবে ফাটে না, বাট আজকে কেন ফেটে গেল বুঝতে পারছি না। অনেকেই আবার বলে নতুন ডিম হলে নাকি এমন হতে পারে, খোসা ছাড়াতেও কষ্ট হয়, আবার ভেঙে যায়। যাই হোক, যেটা রুজিতে আছে সেটাই খেতে হবে। এখন আমি এগুলো একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। এদিকে আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে, আর সেই কড়াইতেই আমি ডিমটা ভেজে নিচ্ছি। এই কড়াইতেই অনেক বেশি তেল ছিল, তাই আমি একবার এর ভিতর ডিমটা ভেজেই তুলে ফেলছি। অনেকেই ডিমের সাথে হলুদ আর লবণ মাখিয়ে ডিমটা ভাজি করে, বাট আমি কখনো সেটা করি না। আমি প্রথমে এভাবে ডিমটা তেলে ভেজে হলুদ লবণ অ্যাড করি, আর এটা আমার আম্মু করে, সেখান থেকেই আমি শিখেছি এটা। আম্মু বলতো যদি ডিমে সবসময় হলুদটা আগে লাগানো হয় তাহলে ডিমের কালারটা ভালো আসবে না, পোড়া পোড়া ভাবটা চলে আসে, তাই পরে গিয়ে হলুদ অ্যাড করে। ডিমগুলো ভাজা শেষ হলে আমি ঝাল পেঁয়াজ ভেজে নিচ্ছি বেগুন ভাজির জন্য। বেগুন ভাজির সাথে এভাবে ঝাল পেঁয়াজ ভাজি কিন্তু আমার অনেক পছন্দ, বিশেষ করে এইভাবে মরিচ ভাজিটা আমার অনেক বেশি পছন্দ। আর এখন তো শীত আর গরম নেই, 12 মাসই ধনিয়া পাতা পাওয়া যায়। এভাবে পেঁয়াজ মরিচ ভাজির সাথে যদি ধনিয়া পাতাটা অ্যাড করা হয় তাহলে তো কোনো কথাই নেই, জাস্ট অসাধারণ। যারা ধনিয়া পাতা খায় না, আমার মনে হয় তারা অনেক কিছুই মিস করে যায়, কারণ এটার ফ্লেভারটা যে এত ভালো লাগে তারা হয়তো জানেও না, জানলে হয়তো কখনোই মিস করতো না। যাই হোক, আমার ঝাল পেঁয়াজ ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে, সেগুলো আমি বেগুনের উপর তুলে নিয়েছি। আর এখন আমি এই কড়াইতে যে এক্সট্রা তেল আছে এটার ভিতরে এই ডিমটা ভুনা করে নিচ্ছি, তাহলে আমার তেলটা আর অপচয় হচ্ছে না, আর এই কড়ার ভিতরে আমার সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। ডিম ভুনা হতে হতে পোলাও রান্না করার জন্য এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি। একটা মেয়ে তার সংসারটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কত রকমের হিসাব করে, সংসারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত কত পরিশ্রম করে যায়। সংসারে বিন্দু পরিমাণে জিনিস যেন অপচয় না হয় সেদিকে পাই টু পাই সুন্দরভাবে খেয়াল রাখে। অথচ একটা সময় দেখা গেল এই মেয়েটাই কখনো ভালোভাবে নিজের খেয়ালই রাখতে পারতো না, আর এখন সে কত মানুষের খেয়াল রাখার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে। একটা মেয়ের কাছে সংসার এমনই, একবার মায়ায় পড়ে গেলে তখন আপনা আপনি সবকিছু শিখে যায়। চাল ধুতে ধুতে এদিকে আমার ডিম ভুনাও কমপ্লিট হয়ে গিয়েছে, সেগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম। পোলাও রান্নার ক্ষেত্রে আমি সবসময় গুঁড়া দুধ ইউজ করে থাকি, এতে আমার কাছে পোলাওয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর আমি এদিকে পোলাওটাও বসিয়ে দিলাম একটু শাহি ফ্লেভার করার জন্য। এর ভিতরে আমি সামান্য পরিমাণে শাহি জিরা অ্যাড করে দিব। পোলাওয়ের সাথে শাহি জিরার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, অন্যরকম একটা শাহি ফ্লেভার হয়। আর পোলাওতে আমি সবসময় বাদাম কিশমিশ অ্যাড করে থাকি। আর এখন আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিব। পোলাওর চালটা কিন্তু যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা খেতে ঠিক ততটা টেস্টি হবে। তো সবকিছু দিয়ে আমি এখন পোলাওটা বসিয়ে দিলাম, আর চলে এসেছি এদিকে সালাদ কাটার জন্য। একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। ছোটবেলায় দেখতাম আম্মু এভাবে শশার মাথা থেকে কেটে এভাবে ঘষতো, আর এরকম সাদা সাদা আঠার মতো বের হতো। আর আমি মনে করতাম এগুলো সব তেতো বের হয়ে যাচ্ছে, যে শশাটা একটু খেতে তেতো তেতো লাগে সেটা যদি যত ঘষা হবে তত তেতো বের হয়ে যাবে। ছোটবেলার চিন্তাগুলো এখন মাথায় আসলে হাসি পায়। ফাইনালি আমি টমেটো শশাগুলো কেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সাজানো গোছানো সব জিনিস দেখতে কি সুন্দর লাগে, তাই না? এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তাই আমি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। আজকে আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে পোলাও, বেগুন ভাজি, ডিম ভুনা, দেশি মুরগি ভুনা, দই, সালাদ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে রেস্ট নিয়ে আর বিকালে ঘুরতে বের হতে ইচ্ছা করছিল না। এখন যেহেতু দিন ছোট, তাই ভাবলাম একবারে মাগরিবের পরেই বের হই, কারণ রাতের ঢাকায় সব থেকে বেশি মজা ঘুরতে। তো ফাইনালি আমরা বাসা থেকে
থেকে বের হয়ে গিয়েছি। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি। অনেক অনেক বছর পর আবারও সেই চেনা জায়গায়। একটা সময় প্রতিদিনের ঘোরার জায়গা ছিল এটা, প্রতিদিনের হাঁটার জায়গা ছিল এটা, আর আজ সেখানে আসার একেবারেই কোনো সময় হয় না। মানুষের লাইফ হয়তো এভাবেই পরিবর্তনশীল। যাই হোক, সবকিছুর ভিতরে আমি আমার ছেলেকে প্রচন্ড মিস করছি। ও কিছুদিনের জন্য খুলনায় গিয়েছে ওর নানু বাড়িতে বেড়াতে। তো এখন আমরা যে জায়গার কথা বলছিলাম, ভীষণ পরিচিত একটা জায়গা, ঢাকা শহরের হাতির ঝিল। আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন এই হাতের ঝিলটাও নতুন হয়েছিল। কত শত স্মৃতি জড়িয়ে আছে এখানে। নতুন নতুন হাতের ঝিল থাকতো, একটা উৎসব মুখর পরিবেশ। আগে শুক্রবারে হাতের ঝিলে ঢোকাই যেত না, এত বেশি মানুষের ভিড় থাকতো। ছুটির দিন মানেই সবাই হাতের ঝিলে ঘুরতে চলে আসতো, কারণ এখানে অনেক ঝর্ণা ছিল। সেই ঝর্ণাগুলো চালানো হতো ছুটির দিনগুলোতে। আগের মতো এখন আর ছুটির দিনে ঝর্ণা চালানো হয় কিনা বা লাইটিং গুলো করা হয় কিনা আমি সেটা জানি না। এখন হয়তো কোনো অকেশন ছাড়া এগুলো সাজানো হয় না। আজ আবার অনেক বছর পরে ওয়াটার কারে উঠবো। আগে যে কত শতবার ওয়াটার কারে উঠে শুধু এই পার ওই পার যেখানে যেখানে যাই সেখানে সেখানে ঘুরে বেড়াতাম। তো এখন আর সময়ের অভাবে আসা হয় না। এই যে আমি টিকিট নিয়ে নিলাম, টিকিটগুলো এখানে দিয়ে এখন আমি চলে যাচ্ছি ওয়াটার কারে ওঠার জন্য। এই ওয়াটার কারটা দেখে একটা ঘটনা মনে পড়ে গেল। একবার হাতের ঝিলে একটা ওয়াটার কার নষ্ট হয়ে গিয়েছিল। একদম নদীর মাঝখানে গিয়ে ওয়াটার কারটা আর স্টার্ট নিচ্ছিল না। সেই ওয়াটার কারের ভিতরে অনেক মানুষ ছিল। তখন যেহেতু নতুন নতুন, সেই জন্য ওয়াটার কারের প্রতি সবার আকর্ষণটা অনেক বেশি থাকতো। সবাই এই ওয়াটার কার দিয়ে চলাচল করতে পছন্দ করত। তো সেই ওয়াটার কারটা যখন নদীর মাঝখানে স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায়, তখন ভিতর থেকে সব মানুষজন প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করছিল, হেল্প, বাঁচাও, এইটা সেটা বলে। তখন আমরা পুলিশ প্লাজা থেকে বড় একটা ওয়াটার কারে রামপুরার দিকে আসছিলাম, আর তখন আমাদের ওই কারটা মোটামুটি ফাঁকাই ছিল। আমাদের কারটা সেখানে গিয়ে অনেকগুলো মানুষকে উদ্ধার করে নিয়ে এসেছিল। আসলে মানুষের যে কি পরিমাণ একটা আতঙ্ক ছিল, বিশেষ করে বাচ্চাদের ভিতরে, যে যদি এটা এখানে ডুবে যায় বাচ্চারা কিভাবে যাবে। আমাদের কারটা দেখে সবাই অনেক হাঁপ ছেড়ে বেঁচেছিল, মনে হয়েছিল এটাই কে যাওয়া যায় যাবে। তো আমাদের কারে অনেকগুলো মানুষ উঠতে উঠতে আরো একটা কার চলে এসেছিল। আসলে মানুষ আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। তখন বেশ ভালোই রাত ছিল, আর রাতের বেলা একটা বিপদ হলে চারদিকে কিন্তু দেখা যায় না সহজে। আর সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল। আল্লাহর রহমতে সবাই খুব সুস্থভাবে সুন্দরভাবে চলে আসতে পেরেছে। তারপরেও সবার ভিতরে যেন একটা ভয় আতঙ্ক কাজ করছিল, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি আজকে অনেকদিন পর পুলিশ প্লাজায় চলে এসেছি। আজকে মূলত আমরা কোনো ধরনের কোনো শপিং এর উদ্দেশ্যে আসিনি, আমরা জাস্ট ঘুরতে এসেছি। অনেক বছর ঘোরাঘুরি করা হয় না, পুলিশ প্লাজার এদিকে আসা হয় না, তো সেই উদ্দেশ্যে এদিকে ঘুরতে এসেছি। একটা সময় রামপুরা থেকে পুলিশ প্লাজায় হাতের ঝিল দিয়ে হেঁটেই চলে আসতাম। গল্প করতে করতে কখন যে এত দূর চলে আসতাম নিজেরাই বুঝতে পারতাম না। তখন হাঁটা এবং ঘোরা দুইটা কাজই একসাথে হয়ে যেত। তো আজকেও অনেক বছর পর পুলিশ প্লাজায় এলাম। অনেক কিছুই পরিবর্তন হয়েছে, এটাই স্বাভাবিক। ভিতরে গিয়ে আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় নতুন নতুন কি কি শপ হয়েছে, ইউনিক কোন কোন কালেকশন গুলো এখানে ভালো পাওয়া যায়। তো মোটামুটি কিছু কালেকশন আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে যখন শপিং করব তখন এখান থেকেই এই জিনিসগুলো নিব ইনশাল্লাহ। এখানে যে এই কালেকশন গুলো এত ভালো পাওয়া যায় সেটা আসলেই আমি জানতাম না, কারণ অনেক বছর না আসার ফল এটা। আমার কাছে কিছু জিনিসের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা যথেষ্ট রিজনেবল মনে হয়েছে অন্য জায়গার তুলনায়। তো আমরা মোটামুটি ঘোরাফেরা শেষ করে চলে যাচ্ছি একটু ফুড কোর্টের দিকে। এখানে আমরা মেহেরিসের জন্য একটা ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক নিয়ে নিয়েছি। তো মেহেরিসকে কেক খাওয়াতে খাওয়াতে আপনাদের ভাইয়া বলছিল আমাদের জন্য কিছু একটা অর্ডার দেওয়ার জন্য। তো আমি বললাম ফুলকো লুচির সাথে ছোলা ভাটুরি খেতে চাই, কারণ এই খাবারটা আমার অনেক পছন্দ। যদিও খাবারটা ইন্ডিয়ান, তারপরেও আমার কেন জানি না এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। আবার যে দেশেরই হোক না কেন, রান্নাটা যদি বাঙালিয়ান ভাবে হয় তাহলে আসলে কোনো কথাই নেই। খাবারটা কিন্তু অনেক মজার হয়, আর এখানকার এই খাবারটাও অসাধারণ ছিল। আমি আর একবার লুচির সাথে ছোলা ভাটুরি খেয়েছিলাম ফরচুন শপিং মলে, ওইটাও কিন্তু অসাধারণ ছিল। আসলে রান্নার উপরেই সবকিছু ডিপেন্ড করে, যে যত মজা করে রান্না করতে পারে তার খাবারটা ততটাই মজা হবে, সেটা যে কোনো দেশের খাবার হতে পারে। ছোলা ভাটুরি খাওয়া শেষ করে দেখি পাশে একটা রেস্টুরেন্টে বুফে ডিনার 30 আইটেম 599 টাকা। আমরা যখন ঢুকেছি তখন মোটামুটি সব খাবারই শেষ হয়ে গিয়েছে, কারণ এটা শুরু হয় 7টা থেকে আর এখন বাজে প্রায় 9:30। তো রেস্টুরেন্টের একজন আমাদেরকে ডিটেল সবকিছু বলছিলেন, লাঞ্চ ডিনার কয়টা থেকে শুরু হয়, কি কি আইটেম থাকে, কয়টা আইটেম থাকে। আর এখন মোটামুটি সব খাবারই শেষ। ডেজার্ট আইটেম গুলো বেশিরভাগই শেষ হয়ে গিয়েছে। আজ আর আমরা ডিনারে জয়েন্ট হচ্ছি না, এখন আর ডিনার করতেও ইচ্ছা করছে না। ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা পুলিশ প্লাজা থেকে বের হয়ে যাচ্ছি। মেহেরিসের ডিনার টাইম এবং ঘুমের টাইম দুইটাই হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়া করেই আমরা বের হয়ে চলে যাচ্ছি বাসার দিকে। পুলিশ প্লাজার সামনেই একটা কাঠগোলাপ গাছে দেখলাম অনেক কাঠগোলাপ হয়ে আছে, কিন্তু অন্ধকারের জন্য পুরোপুরি ছবি তুলতে পারলাম না। কাঠগোলাপ আমার অনেক পছন্দ। এখন আমরা ওয়াটার কারে করেই রামপুরার দিকে রওনা দিব।
আমি আসতে আসতে আপনাদের ভাই অলরেডি টিকিট নিয়ে নিয়েছে। আপাতত এখানে কোনো ওয়াটার কার্ড ছিল না, অন্য জায়গা থেকে আসছে, হয়তো রামপুরা থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসছে, তাই আমরা সবাই মিলে অপেক্ষা করছি টিকিট নিয়ে। এই যে এখন ওয়াটার কার্ড চলে এসেছে আর আমরা এখন সবাই চলে যাচ্ছি ওয়াটার কারের দিকে। ঢাকার হাতের ঝিলের এই ওয়াটার কারের জার্নিটা কিন্তু অনেক মজা, কোনো ধরনের কোনো জ্যাম ছাড়াই অনেক সুন্দরভাবে আমরা জার্নিটা এনজয় করতে পারি। ইতালির ভেনিস শহরের মতো কিন্তু হাতের ঝিলটাও কম যায় না। অনেকেই এখন বলতে পারেন কিসের সাথে কিসের তুলনা করছেন। আরে ভাই, আমাদের যা আছে সেটা নিয়েই আমরা অনেক হ্যাপি। কোনোদিন ইতালি গিয়ে ভেনিস শহরে ঘুরতে পারবো কিনা জানি না, তবে হাতের ঝিলে ঘোরার সময় তো সেরকম একটা ফিল নিতেই পারি। আমাদের এখন যা আছে আমাদের সামর্থ্যের ভিতরে, আমাদের আয়ত্তর ভিতরে, সেটা দিয়েই না হয় আমরা অনেক বেশি এনজয় করে কাটাতে পারি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।